লোহাগাড়া থানা দখলের দিন আমাদের দুটো ছেলে মারা যায়, একজন হাবিবার আর একজনের নাম জানি না। এই দুটো ছেলে ওইখানে শহীদ হয়। এর পরবর্তীতে আমরা নিরিবিলি আছি, কিন্তু ভাটিয়াপাড়া তখনও আমাদের দখলে আসে নাই। 19শে ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধার চারিদিক দিয়ে ওইখানে যে ঘেরাও করা হলো, তখন আর্মির মেজর মঞ্জুর সাহেব ওখানে ছিলেন এবং আর্মির অনেক মানে বিভিন্ন অফিসার সহ সৈনিকরা ওখানে জড়ো হয়েছে, বিডিআর, আর্মি, পুলিশ, মুক্তিযোদ্ধা সব। কিন্তু ওরা তখনও সারেন্ডার করতেছে না। তো ওরা যখন মাইকি বলা হচ্ছে, ওই খান সিনা দুজন ধরা ছিল, ওরা মাইকি অনবরত বলতেছে যে আপনারা সারেন্ডার করেন, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু ওরা তা সারেন্ডার করে না। পরে 20 তারিখে সকালে একটা সিদ্ধান্ত হলো যে পাওয়ার পাম্প পাইনি পানি দিয়ে ওরা রয়েছে মাটির তলে, ওদের তোলা ছাড়া আর কোনো পথ নেই। তাই পানি দেবে, এর মধ্যে আমাকে দাউদ ভাই কখন কিভাবে ওই পাক সেনাদের ক্যাম্পের ভিতরে চলে গেছে এইটা আমরা কেউ জানি না। তা ওই পাওয়ার পাম্প সেট করতেছে, এর মধ্যে দাউদ ভাই আর কি ক্রলিং করে বেরোয় আসতেছে। তা অনেকে বলতে কয়েকজন চেঁচা আসছে, ওই একজন বারোয় আসতেছে, গুলি কর। তা দাউদ ওই আতু সরে বলতে, এই খবরদার গুলি করিস না, আমি দাউদ, গুলি করিস না। তারপরে গুলি কেউ করলো না, উঠে আইটে আসলো, আইসে মেজর মঞ্জুর সাহেবের সাথে আলাপ করলো, বললো যে স্যার ওরা মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করবে না, আপনি এখানে আসেন, আমি বলেছি যদি আপনি ওদের ভিতরে যেতে পারেন তাহলে ওরা সারেন্ডার করবেন, অথবা করবে না। তা মেজর মঞ্জুর সাহেব ওই আর্মিদের নিয়ে একটা পরামর্শ করে তারপরে উনি মাইক ধরে বললেন যে আমি ভিতরে যাব, তোমরা কোনো গুলিগুল্লা বা কোনো কিছু করবা না, আমি যত সময় ফিরে না আসবো, যুদ্ধ আপাতত স্থগিত। এই বলে উনি আর একজন আর্মির অফিসার আমি চিনি না, আর দাউদ ভাই গড়ে 3 জন আর কি ওনরা ভিতরে যে ঢুকলেন। ঘণ্টাখানিক পরে আর কি ওনরা বেরোয় আসলেন। বেরোয় আসার পরে মেজর মঞ্জুর সাহেব বললেন যে আমাদের যুদ্ধ শেষ, আপনারা স্ব স্থানে ক্যাম্পে চলে যান, যুদ্ধ আমাদের শেষ হয়ে গেছে, আমরা ওরা এখন উঠবে, আপনারা মুক্তিযোদ্ধা যারা আছেন চলে যান, শুধু আর্মি, পুলিশ আর বিডিআর ছাড়া এখানে কেউ থাকবে না। ওরা একটা কন্ডিশন দিয়েছে যে মুক্তিবাহিনীরা এলাকায় থাকলে আমরা সারেন্ডার করব না, কেন মুক্তিযোদ্ধা তো কোনো কমান্ড মানে না, ওরা তো মেরে দিতে পারে। এই ভয়তে ওরা হলো ওই জিনিসটা করিস। তখন মুক্তিযোদ্ধাদের আস্তে আস্তে সরাই দিল, দিয়ে আমরা অনেক দূরে চলে আসলাম। ওরা 300 জনের মতো ছিল, 299 জন, তার মধ্যে একজন ওইখানেই নিজের রাইফেলে নিজে আত্মহত্যা করার পরে ওদের 2-3 দিন হলো ওরা খাবারই খায় না। তো ওই ভাত, ওই রুটি যা ছিল তাই ওরা গো-গ্রাসে গিলতিছিল। খাইটে পরে ইন্ডিয়ান আর্মির গাড়ি আসলো, নদীর পার থাকলো, ওদের ওইখান থেকে স্কট করে আইনে আর্মির গাড়িতে করে উঠোই দিয়ে নিয়ে চলে গেল। এই হলো 20শে ডিসেম্বর এই ভাটিয়াপাড়ার যুদ্ধ শেষ হয়ে গেল। মোটামুটি বাংলাদেশের সব অঞ্চলের যুদ্ধ বিগ্রহ শেষ। কিন্তু যুদ্ধের অনেক ইতিহাস শুনলাম, যুদ্ধ শেষে আপনি কেন মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেন নাই? আমি মুক্তিযোদ্ধার ভাতা তখনও কোনো, যখন দেশ স্বাধীন হয় তারপরে আমাদের প্রথম ডাকে মালয়েশিয়া ক্যাম্প নড়াইল, ওইখানে আমরা অস্ত্র জমা দিলাম। কিন্তু ওইখানে দেখেছি যে যারা মুক্তিযোদ্ধা ছিল না তারাও একটা রাইফেল জমা দিয়ে একটা সার্টিফিকেট বের করে নিয়ে চলে আসতেছে। তা আমাদের ক্যাম্পে মনে হয় 15 দিন কি 20 দিন রাখলো। রাখার পরে আমাদের 150 করে টাকা দিল, দিয়ে বললো যে আপনাদের শেষ, আপনারা বাড়ি চলে যান, পরবর্তীতে প্রয়োজনে ডাকা হবে। তা আমরা সেভাবে বাড়ি চলে আসলাম। আইসে তখন তো আর কোনো কাজ নেই। এরপরে আমরা এসএসসি পরীক্ষা, যেটা পাকিস্তান আমলে হওয়ার কথা ছিল, ওইটা আমরা দেশ স্বাধীনের পরে যে দিলাম। তখন মুক্তিযোদ্ধাদের এত গুরুত্ব বর্তমানের সময়ের মতো এইটা কেউ আমরা ভাবি নেই। আমরা চিন্তা করেছি দেশের প্রয়োজনে গেছি, যুদ্ধ করেছি, এইটা কিন্তু আমরা ভাবি নেই। পরবর্তীতে সরকার যারা হয়েছে
যে সরকারগুলো ছিল, জিয়াউর রহমান সাহেব কিছু মুক্তিযোদ্ধাদের নিয়ে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করেছে, এলো প্রথম উনি করেছেন। উনি মারা যাওয়ার পরে আমলিগ সরকার যখন ক্ষমতায় আসছে তখন শেখ হাসিনা মূল্যায়ন করেছে মুক্তিযোদ্ধাদের, তাদের নামের তালিকা, তাদের ভাতার ব্যবস্থা এগুলো করেছে। আর প্রথম দিকে দেশে হলো নিডি পারসন, যেসব মুক্তিযোদ্ধারা অসচ্ছল, তাদের ওই 300 টাকা করে দেশে। তারপরে আস্তে 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 ভাতা বাড়িছে, সেই সাথে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যাও বাড়ানো শুরু হয়ে গেছে। আমার জানা মতে নড়াইল মিলিশিয়া ক্যাম্পে মুক্তিযোদ্ধা যারা, আর মুজিব বাহিনী আলাদা ছিল একটা দল, তারা ঢাকা যে অস্ত্র জমা দিছিল, আর মুক্তিযোদ্ধা আমরা যারা তারা নড়াইল দিছিলাম। তো নড়াইল মিলিশিয়া ক্যাম্পে সর্বসাকুল্যে 500-র উপরে মুক্তিযোদ্ধা ছিল না লোহাগাড়া থানার, আর কালিয়ার ছিল 250-300, আর নড়াইল ছিল অনলি 45 জন নড়াইল থানার। মাত্র এই হলো মুক্তিযোদ্ধাদেরই, জিন্না হলো মুজিব বাহিনী ছিল, মুক্তিযোদ্ধা ছিল, আর অন্যরা যাক ওরা সব ঢাকা যে মুজিব বাহিনী করলো, অস্ত্র জমা দিল, আর আমরা নড়াইল দিলাম। দেওয়ার পরে দেশে এসে পরীক্ষা দিলাম, দেওয়ার পরে কলেজে ভর্তি হলাম। ওই মুক্তিযুদ্ধ এইভাবে আস্তে আস্তে লিস্ট হতে লাগলো, লিস্ট হতে 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 বর্তমান প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় আসার পরে আলো যে মুক্তিযোদ্ধাদের মূল্যায়নটা বেশি শুরু হলো এবং তাদের লিস্ট তৈরি শুরু হলো, তাদের বেতন বাড়তে লাগলো। এইভাবে বাড়তে বাড়তে এখন আমরা 20,000 টাকা পাচ্ছি। কিন্তু আমার একটা কষ্টের জায়গা, সেটা হলো যে যারা রাইফেল জীবনে ধরি নেই, যারা রাইফেলের কিছুই বোঝে না, যুদ্ধ করে নাই, টাকার বিনিময়ে তারা মুক্তিযুদ্ধ হলো, অথচ যে দাউদের অবদান এত বেশি, সে না হলে আমরা ওই একদিনই ওই 18টা রাইফেল, 5টা বন্দুক, এগুলো আমরা উদ্ধার করে নিয়ে জীবিত ফিরে আসতে পারতাম না। শুধু তার টেকনিক, তার কৌশলের কাছে নকশালরা পরাজিত, সেই নকশালকে সে ধরে দিল। সেই দাউদ মুক্তিযোদ্ধা হলো না। আমি কয়েকটা ভাষণে বলেছি যে দাউদরে মুক্তিযোদ্ধা করা আগে এই ঘটনাগুলি আমি বলেছি, সেই যেসব লোকের সামনে, অফিসারদের সামনে, তারা মুক্তিযোদ্ধা হিসেবে দাউদের কোনো স্বীকৃতি দিল না। তার একটা মেয়ে, একটা স্ত্রী, তারা যে কত অসহায়ভাবে তার গ্রামের বাড়িতে পড়ে আছে, এটা খুবই খারাপ লাগে। আমার কথা হচ্ছে কি, যে আমরা যারা ভারতের ট্রেনিং দিছি, যারা এত কষ্ট করেছি, এত দূর গেছি, তা না খাইয়ে না খেয়ে পোকমাকড় ভাতের সাথে অর্ধেক থাকতো কেড়িব, আমরা এইগুলো খাইয়ে হায়ার ট্রেনিং দিয়ে দেশে আসছি। আমাদেরও যে এভাবে মূল্যায়ন করা হচ্ছে, এই দেশে থেকে সহকারী মুক্তিযোদ্ধা যারা, তাদেরও সেই মূল্যায়ন করা হচ্ছে, আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে টাকার বিনিময়ে, তাদেরও সেই মূল্যায়ন করা হচ্ছে। আমার ব্যক্তিগত কষ্টটা হচ্ছে এখানে, যে আমি এই ভাতাইতে কী করব? আমি তো ভাতার জন্যই মুক্তিযোদ্ধা হয়নি। আমি দেশের স্বাধীনতা সংগ্রামে, আমার দেশ ভালো চলবে, আমার দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবো, এই জন্যই তো আমার এই মুক্তিযোদ্ধা। তা আমি এই ভাতা নিছি, আমি সবার শেষে নিছি, এবং আমি না নেওয়ার পক্ষে ছিলাম। আমার কথা হচ্ছে যে হয় যারা ভারতের মুক্তিযোদ্ধা হয়ে ফেরত আসছে, তাদের একটা ক্যাটাগরিতে নেওয়া হোক, যারা দেশের ভিতর মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে তাদের একটা ক্যাটাগরিতে নেওয়া হোক, আর যারা ভুয়া আছে এদের বাদ দেওয়া হোক। দিয়ে কেন এখন দেখা যাচ্ছে যে একজন থানার ইনচার্জ সিআই সাহেব, তার মর্যাদার একজন সাধারণ পুলিশের মর্যাদা যদি একই হয়, তাহলে সিআই সাহেবের মূল্যায়নটা কিভাবে করা হলো? কিভাবে করা হলো? একজন অফিসারের অধীনে আরও অনেক কর্মচারী থাকে, তা সেই কর্মচারী আর ওই অফিসারের যদি একই মর্যাদা নেওয়া হয়, তাহলে কি হলো? এই আমার কষ্টটা এখানে, যে হয় আমাদের সেপারেশন করা হোক, আর নয় ব্যক্তিগতভাবে আমি আবেদন করব যে আমার মুক্তিযোদ্ধার নামটা কাটিয়ে দিয়ে আমার ভাতাটা বন্ধ করা হোক। আমি এরম ভাতা চাই না। আমি রাস্তায় বেরোবো, একজন ভুয়া মুক্তিযোদ্ধা সেও রাস্তায় বেরোবে, তার জন্যও একটা সার্টিফিকেট, আমার জন্যও একটা সার্টিফিকেট। এইগুলো তো আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি। এটা আমার কথা হচ্ছে যে বর্তমান সরকারের
মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছে, আমরা এর প্রশংসা করি, এর জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করি। কিন্তু আমার একটা আবেদন সরকারের কাছে যে এই অন্তত ক্লাস্টারে ভাগ করা হোক। যারা ভারতেরতে আসছে তাদের লিস্ট আলাদা আছে, তাদের মর্যাদাটা সেইভাবে দেওয়া হোক। আর যারা এই দেশে থেকে মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছে তাদেরও একটা দেয়া, মর্যাদা দিয়া। বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।